আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা সবার? চলে এসেছি তোমাদের বহুল প্রতীক্ষিত আরও একটা ভিডিও নিয়ে। অর্থাৎ আমরা কিন্তু সমাজবিজ্ঞান প্রথম পত্রের 100 মার্কের যে সাজেশনটা সেটা পেয়ে গিয়েছিলাম, কিন্তু তোমাদের আর একটা যে কেন শুধু প্রথম পত্রে 100 মার্ক সাজেশন পাবো, দ্বিতীয় পত্রে কি আমাদের প্লাস পেতে হবে না? ওইটার কি 100 মার্ক আমাদের ইনশিওর করতে হবে না? হ্যাঁ, ইনশাল্লাহ দ্বিতীয় পত্রেও আমাদের 100 মার্ক ইনশিওর করতে হবে। সেই জন্যই আমাদের আজকের এই ভিডিওটা, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, নিজেদের ভালোর জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখিও আর কি। তো দেখো, আমরা শুরু করি প্রথমেই সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের আমাদের যে প্রথম অধ্যায়টা, সেই জায়গা থেকে কিন্তু তোমাদের জন্য জ্ঞানমূলক এবং যে হচ্ছে অনুধাবনমূলক যে প্রশ্ন, এইগুলো অ্যাড করা হয়েছে। অর্থাৎ এই চ্যাপ্টারটা থেকে ইনশাল্লাহ এই যে তোমার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকগুলো আছে, এর বাইরে কিচ্ছু পড়তে হবে না। তুমি দেখো, তোমার এই যে জ্ঞানমূলকগুলো প্রশ্ন আছে এই তোমার প্রথম অধ্যায় থেকে, এবং অনুধাবনমূলকের যে প্রশ্নগুলো আছে, এই কয়টা প্রশ্ন পড়লেই ইনশাল্লাহ তোমার এই অধ্যায়ের জ্ঞানমূলক এবং অনুধাবন ফিক্সড। এরপরে এই অধ্যায়ের এমসিকিউগুলো আসে কই থেকে দেখো, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি, এরপরে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, আর হচ্ছে সমাজবিজ্ঞানের বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার যে বিকাশ ধারা, এই জায়গাটা। অর্থাৎ এই তিনটা জায়গা থেকে কিন্তু তোমার এই অধ্যায়ের যে এমসিকিউগুলো সেটাই আসে। অর্থাৎ ওই যে সালগুলো তোমার মনে রাখতে হবে, যে সমাজবিজ্ঞান কত সালে আলাদা ডিপার্টমেন্ট হিসেবে প্রতিষ্ঠিত হয় ডক্টর এ.কে নাজমুল করিমের হাত ধরে। এরপরে হচ্ছে ক্লদ লেভি-স্ট্রস, যে উনি আসেন বাংলাদেশে এবং উনি যে সমাজবিজ্ঞানের স্বর্গস্বরূপ বলে বাংলাদেশকে আখ্যায়িত করেন। এরপরে সমাজবিজ্ঞানের যে প্রথম ডেপ্ট হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানকার প্রথম যে বিভাগীয় প্রধান উনি কে ছিলেন। এই যে ছোটখাটো জিনিসগুলো, এগুলাই কিন্তু তোমার এমসিকিউ আকারে বারবার আসে। এরপরে যদি তুমি এই অধ্যায়ের সিকিউ এর দিকে তাকাও, তাহলে দেখতে পাবে বাংলাদেশ সমাজবিজ্ঞান চর্চার পটভূমির যে বর্ণনা, এরপরে হচ্ছে সমাজবিজ্ঞান পাঠের যে প্রয়োজনীয়তা, এইটা। অর্থাৎ এই অধ্যায় থেকে যে সিকিউ আসে, এটা তোমার গ এবং ঘ, অর্থাৎ তোমার প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জায়গাটা, এই দুইটা টপিক মিক্স করে আসে। এরপরে যদি তুমি দ্বিতীয় অধ্যায়ের দিকে তাকাও, দ্বিতীয় অধ্যায়ের দিকে তাকালে তুমি দেখতে পাবে এখানে এমসিকিউ আসে হচ্ছে তোমার বাংলাদেশের সংস্কৃতির ধরন আর হচ্ছে সংস্কৃতির ব্যবধানের যে প্রকৃতি, এই দুইটা জায়গা ফোকাস করে। অর্থাৎ এমসিকিউ এই অধ্যায় থেকে খুব বেশি এলাবোরেটিভ ভাবে আসে না, দুইটা জায়গা ফোকাস করেই মূলত যে কয়টা এমসিকিউ, দুইটা তিনটা যা আসার, এই যে তোমার দুইটা টপিক, এই দুইটা টপিক ফোকাস করে আসে। এরপরে যদি তুমি এই যে বাংলাদেশের সমাজ এবং সংস্কৃতি রিলেটেড যে অধ্যায়, এখানে সিকিউ এর দিকে তাকাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে 4টা টপিক মোটামুটি ফেস করতে হবে। বাংলাদেশের সমাজ সংস্কৃতির প্রকৃতি, বৈশিষ্ট্য এবং যে ধরন, এই ধরনগুলো বর্ণনা করা, প্রকৃতি, বৈশিষ্ট্য, ধরন, এই তিনটা জিনিস তোমাকে মাস্ট জানতে হবে। এবং এই জায়গা থেকে মূলত তোমার প্রশ্ন হয় হচ্ছে প্রয়োগের। এই তিনটা টপিক থেকে মূলত প্রশ্ন করে প্রয়োগ থেকে, এবং এই যে ব্যবধানের প্রকৃতির বিশ্লেষণ আর হচ্ছে সমাজ জীবনের যে প্রভাব বিশ্লেষণ, এই জায়গাগুলো মূলত তোমার দেখায় হচ্ছে উচ্চতর দক্ষতার ক্ষেত্রে। আর এই অধ্যায় থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের জন্য সেম ব্যাপার। অর্থাৎ এই যে মাত্র তোমার কয়টা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এখান থেকে অ্যাড করা হয়েছে, ইনশাআল্লাহ এই কয়টা পড়লেই তোমার এই অধ্যায় থেকে জ্ঞানমূলক আর অনুধাবনমূলকের জন্য আলাদা করে চিন্তা করতে হবে না। এরপরে তুমি দেখো এই যে তোমার তৃতীয় অধ্যায়, অর্থাৎ তোমার প্রত্নতত্ত্ব রিলেটেড যে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেইটা। এখান থেকে এমসিকিউগুলো কোন জায়গা থেকে আসে? প্রত্নতত্ত্বের ধারণা, এটার উৎস, সময়কালের ভিত্তি, এরপরে যে প্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, এরপরে আমাদের প্রত্নতাত্ত্বিক যে স্থানগুলো আছে, আমাদের যে নিদর্শনগুলো, যেখানগুলোতে আমরা মূলত ঘুরতে যাই, ওই জায়গাগুলো ফোকাস করেই কিন্তু আমাদের এই অধ্যায় থেকে এমসিকিউগুলো আসে। পরবর্তীতে যদি তুমি সিকিউ এর জন্য যাও, এই অধ্যায় থেকে সিকিউ আসেই হচ্ছে তোমার প্রাচীন প্রস্তর যুগের বর্ণনা। এবং আর একটা জিনিস যেটা খুব বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের সিকিউ এর ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমার ওই যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের যে স্থানগুলো, মহাস্থানগড়, ময়নামতি, তারপরে তোমার পাহাড়পুর, ওয়ারি বটেশ্বর, এই যে প্রত্নতাত্ত্বিক স্থানগুলো বা নিদর্শনগুলো, এই জায়গাগুলো ফোকাস করেই কিন্তু তোমার ম্যাক্সিমাম সৃজনশীল আসে। এই অধ্যায় থেকে যত সৃজনশীল আসার ম্যাক্সিমামই কিন্তু তোমার ওই যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের যে স্থানগুলো, ওই স্থানগুলো ফোকাস করে আসে। এরপরে এই অধ্যায় থেকে সেই একইভাবে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন অ্যাড করা আছে, যেগুলো তোমরা পেয়ে যাবে। কখন পেয়ে যাবে? যখন এই যে ভিডিওটা শেয়ার করে তুমি কিন্তু এডুকেশনের অফিসিয়াল পেজে তুমি যে একটা স্ক্রিনশট দিয়ে দিবে যে হ্যাঁ তুমি শেয়ার করে ফেলেছো, তখন কিন্তু তুমি এটার পিডিএফটা পেয়ে যাবে। তো এই পিডিএফটা পাওয়া আমার মনে হয় তোমাদের প্রত্যেকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই যে পিডিএফটায় আমি অ্যাড করেছি তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যে প্রশ্নগুলো, এই প্রত্যেকটা প্রশ্ন তোমার পরীক্ষায় আসার জন্য খুবই উপযোগী। এবং আমি এনশিওর করতেছি এই যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, এছাড়া যে তোমার সিকিউ, এমসিকিউ এর সাজেশন, এই টোটাল সাজেশনের বাইরে তোমার পুরো 100 মার্কের জন্য আর কোথাও পিছনে ফিরে তাকানো লাগবে না। এরপরে চতুর্থ অধ্যায়ে যদি তুমি এমসিকিউ পার্টের জন্য যাও, সেক্ষেত্রে তুমি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধারণার প্রকৃতি, এরপরে চাকমাদের, গারোদের, সাঁওতালদের, মণিপুরীদের, খাসিয়াদের, রাখাইনদের যে জীবন আচরণ, তাদের উৎপত্তি, বিকাশ, তাদের যে জীবন ব্যবস্থা, সংস্কৃতি, এই রিলেটেড যে এমসিকিউগুলো, অর্থাৎ তাদের যে টোটাল জীবন ব্যবস্থা এবং সংস্কৃতি রিলেটেড যে বেসিকগুলো, সেগুলো তোমাকে জানতে হবে এই অধ্যায়ের এমসিকিউ অ্যান্সার করার জন্য।
পরবর্তীতে এই অধ্যায়ের সিকিউ এর জন্য তোমার হচ্ছে নৃগোষ্ঠীদের যে বংশগত পরিচয় এবং তাদের যে তোমার বংশগতি রিলেটেড যে ব্যাপারগুলো আছে, তাদের হচ্ছে এই যে আমরা পড়েছিলাম না ককেশীয়, মঙ্গোলীয়, তারপর অস্ট্রালয়েড, নিগ্রোয়েড, ওই যে তোমার বংশগতি রিলেটেড তাদের যে ধারণা এবং পরিচয়, এই যে 4টা বংশগতির ভাগ, 4টা নৃগোষ্ঠীগত ভাগ, এই নৃগোষ্ঠীগত 4টা ভাগ তোমার মাথায় রাখতে হবে। পাশাপাশি চাকমা, মারমা, গারো, রাখাইন, খাসিয়া এদের জীবন আচরণ এবং তাদের যে সাংস্কৃতিক যে বিষয় আশয়গুলো, তাদের যে জীবনযাপন, এগুলো সম্পর্কে তোমার বেসিক আইডিয়া থাকতে হবে তাদের সম্পর্কে তোমার গ এবং ঘ এর অ্যান্সার করার জন্য। এখান থেকেও তোমার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক সেম দেওয়া আছে, যেগুলো পড়লে ইনশাল্লাহ এই কয়টা পড়লেই তোমার কমন বেঁধে যাবে। পরবর্তীতে দেখো পঞ্চম অধ্যায়ের জন্য আমরা এমসিকিউতে কোন জায়গাগুলো ফোকাস করব, বাংলাদেশের অভ্যুদয় ভাষা আন্দোলনের যে গুরুত্ব, এরপরে হচ্ছে 6 দফা এবং 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি যে জায়গাটা সেটা হচ্ছে বাঙালির জাতীয়তাবাদের যে বিকাশধারা, জাতীয়তাবাদের বিকাশধারা, এই টপিকটা এমসিকিউ এর জন্য বেশ পরিমাণে ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম এমসিকিউ আসে। এরপরে এই অধ্যায়ের সিকিউ সব থেকে বেশি যে জায়গাটা থেকে আসে সেটা হচ্ছে বাংলাদেশের অভ্যুদয় ভাষা আন্দোলনের যে গুরুত্ব বিশ্লেষণ সেটা, এবং পাশাপাশি এমসিকিউ যে টপিকটা দেখলাম না বাংলাদেশের জাতীয়তাবাদের যে বিকাশ, জাতীয়তাবাদের বিকাশ পাশাপাশি ভাষা আন্দোলনের গুরুত্ব, এই দুইটা টপিক তোমার এই অধ্যায়ের সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এখান থেকেও সেম ভাবে তোমার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকগুলো অ্যাড করা আছে, যেগুলো তুমি এই ভিডিওটা শেয়ার করলেই কিন্তু তুমি পেয়ে যাবা পুরা পিডিএফ। তোমার সমাজবিজ্ঞান প্রথম পত্র এবং সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, দুইটা পত্রেরই প্রপার পিডিএফটা তুমি পেয়ে যাবা যখনই তুমি এই ভিডিও দুটো শেয়ার করে দিবা। তো দেখো এরপরে ষষ্ঠ অধ্যায় থেকে আমাদের এমসিকিউ কই থেকে আসে, এই যে গ্রামীণ সমাজের যে ধারণা প্রকৃতি, শহুরে সমাজের ধারণা প্রকৃতি, এরপরে হচ্ছে তোমার এই যে তুলনা আছে, অর্থাৎ গ্রাম এবং শহরের যে সামাজিক তুলনা, সাংস্কৃতিক তুলনা, মানুষের জীবনযাপন আচরণের যে তুলনা, এই জায়গাগুলো ফোকাস করে কিন্তু মূলত এই অধ্যায় থেকে এমসিকিউ আসে। অধ্যায়টা কিন্তু অনেক সহজ এবং ইজি একটা অধ্যায়, পাশাপাশি তোমার সিকিউ লেখার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং সহজ একটা অধ্যায়। এই অধ্যায় সিকিউ লেখা তোমার জন্য অনেক হেল্পফুল হবে। এই অধ্যায় থেকে সিকিউ আসে এই যে তোমার গ্রামীণ সমাজের ধারণা প্রকৃতি, শহুরে সমাজের ধারণা প্রকৃতি, এবং এই যে তুলনাটা গ্রামীণ সমাজ এবং শহুরে সমাজের তুলনা, এইটা তুমি যখন গ্রামীণ সমাজের ধারণা প্রকৃতি জানবা এবং শহুরে সমাজের ধারণা প্রকৃতি জানবা, অলরেডি তুলনাটা তুমি কিন্তু তোমার মাথায় অটো রিসেট ভাবে পেয়ে যাবা। এরপরে তুমি চলে যাও সপ্তম অধ্যায়ে। সপ্তম অধ্যায়ে আমাদের এমসিকিউগুলো কোন জায়গা থেকে আসে দেখো, বাংলাদেশের সমাজে বিবাহের ধরন এবং বৈশিষ্ট্য, অর্থাৎ এই অধ্যায়টা যেহেতু আমাদের বিবাহ সম্পর্ক এবং জ্ঞাতি সম্পর্ক রিলেটেড অধ্যায়, এখান থেকে আমাদের এমসিকিউগুলোও আসবে এই জায়গা থেকে, যে বাংলাদেশের জ্ঞাতি সম্পর্কের ধরন, এরপরে হচ্ছে গ্রামীণ এবং শহুরের যে পরিবারগুলো তাদের মধ্যে পার্থক্যগুলো, ধরন এবং বৈশিষ্ট্য আলাদা কি আছে, বাংলাদেশের পরিবারের ধরনগুলো কি আছে, এই জায়গাগুলো ফোকাস করে কিন্তু তোমার সপ্তম অধ্যায় থেকে এমসিকিউ আসে। পরবর্তীতে এই অধ্যায় থেকে তোমার সৃজনশীলগুলো কোন জায়গা থেকে আসে, বাংলাদেশের সমাজে বিবাহের ধরন আর যে বৈশিষ্ট্য ব্যাখ্যা, এরপরে যে পরিবারের ধরন, তারপরে হচ্ছে তোমার গ্রামীণ শহুরে পরিবারের যে ব্যাপারগুলো, অর্থাৎ তোমার এই যে জেন্ডার, বয়স, তারপরে হচ্ছে তথ্য প্রযুক্তির কারণে যে সৃষ্ট পরিবর্তনগুলো ঘটে তোমার শহুরে এবং গ্রামীণ সমাজে, এইগুলা, তারপরে সমাজ জীবনে যে পরিবারের গুরুত্ব, এবং মোস্ট ইম্পর্টেন্টলি জ্ঞাতি সম্পর্কের যে চ্যাপ্টারটা, জ্ঞাতি সম্পর্কের যে পার্টটুকু, ওইটুকু তোমার এই অধ্যায় থেকে সৃজনশীলের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এরপরে অষ্টম অধ্যায় যদি আমরা যাই, অষ্টম অধ্যায় হচ্ছে আমাদের সামাজিক পরিবর্তন বা সামাজিক বিবর্তন রিলেটেড একটা অধ্যায়। এই অধ্যায় থেকে আমরা এমসিকিউ কই থেকে পাচ্ছি, বাংলাদেশের সমকালীন যে সামাজিক পরিবর্তন সমূহ, এই জায়গা থেকে। এরপরে হচ্ছে পরিবর্তনের কারণ হিসেবে বিশ্বায়ন এবং সামাজিক পরিবর্তনের যে বিশ্বায়নের প্রভাব বাংলাদেশে, অর্থাৎ বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন কিভাবে বাংলাদেশ এবং টোটাল পৃথিবীতে সমাজটাকে পরিবর্তনে হাত দিচ্ছে, এই ব্যাপারটা তোমার দেখতে হবে। এবং বাংলাদেশের সমাজ পরিবর্তনের শিল্পায়ন আর নগরায়নের প্রভাব, অর্থাৎ তোমার এই চ্যাপ্টারের এমসিকিউ এর জন্য তোমার মূল ফোকাসের জায়গা হচ্ছে বিশ্বায়ন, শিল্পায়ন এবং নগরায়ন কিভাবে সমাজ পরিবর্তন বা বিবর্তনে ভূমিকা রাখছে, সেই জায়গাটা। পরবর্তীতে সৃজনশীলের জন্য তুমি ফোকাস করবে হচ্ছে বাংলাদেশের সমকালীন যে সামাজিক পরিবর্তনগুলো ঘটছে সেইগুলো, এবং তোমার তথ্য প্রযুক্তি, শিল্পায়ন, নগরায়ন কিভাবে বাংলাদেশের সমাজ প্রেক্ষাপট পরিবর্তনে হেল্প করছে বা ভূমিকা রাখছে, এইগুলো ফোকাস করবে তুমি সিকিউ এর জন্য। এখানেও তোমার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকগুলো আলাদা করে দেওয়া আছে, যেগুলো পড়লে ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে তোমার কমন পড়ে যাবে। এরপরে দেখো নবম অধ্যায়, অর্থাৎ সামাজিক সমস্যা রিলেটেড যে অধ্যায়টা আমাদের আছে, সেখান থেকে আমাদের এমসিকিউগুলো কই থেকে আসে। প্রথমত সামাজিক সমস্যাটা কি, সামাজিক সমস্যার ধারণা আমাদের জানতে হবে। পরবর্তীতে বাংলাদেশের এই যে বেকারত্ব, তারপরে হচ্ছে বেকারত্ব রিলেটেড যে ধারণা, এরপরে নিরক্ষরতা, জনসংখ্যা সমস্যা, তারপর নারীর যে সামাজিক অধিকার থেকে নারী বঞ্চিত, মাদকাসক্তি, বার্ধক্য সমস্যা, অর্থাৎ যে কয়টা সমস্যা বা সামাজিক যে
রোগগুলো আছে, সামাজিক যে ব্যাধিগুলো আছে আমাদের সমাজে, এই প্রত্যেকটা এক একটা সামাজিক ব্যাধি বা প্রত্যেকটা হচ্ছে কি করছে, আমাদের সমাজকে উন্নত হতে দিচ্ছে না, নিচের দিকে ধরে সারাদিন টানছে, সারাদিন ডাউনে পুশ করছে। এগুলোই হচ্ছে কি আমাদের সামাজিক সমস্যা। এই সামাজিক সমস্যাগুলো কি এবং সেগুলোর ধারণা, প্রভাব এবং সেগুলো থেকে প্রতিকার পাওয়ার যে উপায়, এগুলো সম্পর্কে আমাদের বেসিক আইডিয়া থাকতে হবে এই অধ্যায়ের এমসিকিউগুলোর অ্যান্সার করার জন্য। পাশাপাশি সিকিউ অ্যান্সার করার জন্য তোমার এই যে জনসংখ্যা, নিরক্ষরতা, তারপর বেকারত্ব, মাদকাসক্তি, এই যে নারী সমস্যা, তারপরে হচ্ছে নারীদের অধিকার রিলেটেড যে প্রবলেম আছে, বার্ধক্যজনিত অবস্থায় মানুষ যেসব হচ্ছে তোমার অধিকার থেকে বঞ্চিত হয়, এই রিলেটেড যে প্রবলেমগুলো হয় সেগুলোর বৈশিষ্ট্য, কারণ এবং প্রতিকার সম্পর্কে তোমার ডিটেইলে জানতে হবে এই অধ্যায়ের যখন তুমি সৃজনশীলের অ্যান্সার করতে যাবা তখন। পাশাপাশি জ্ঞানমূলক আর অনুধাবনমূলকগুলো তো আছেই, যেগুলো পড়লে হচ্ছে তোমার এই চ্যাপ্টার থেকে এই কয়টা জ্ঞানমূলক এবং অনুধাবনে ফোকাস করলে আলাদা আর কিছু পড়তে হবে না। চলে এসেছি আমাদের একদম লাস্ট অধ্যায়ে, অর্থাৎ সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের আমাদের 10ম অধ্যায়টা, সেটা যেখানে হচ্ছে সামাজিক উন্নয়ন রিলেটেড কথা আছে, অর্থাৎ সরকারি সংস্থা এবং বেসরকারি সংস্থা কিভাবে সমাজকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই চ্যাপ্টারটা। এখান থেকে এমসিকিউ এর জন্য আমরা ফোকাস করব হলো সামাজিক উন্নয়নের ধারণা, সরকারি সংস্থার ভূমিকা এবং বেসরকারি সংস্থার ভূমিকা, অর্থাৎ সরকারি সংস্থাগুলো কিভাবে রান হচ্ছে, ফান্ডিংটা কই থেকে আসছে, সরকারি সংস্থাগুলোর নাম কি কি, এগুলোতে আমরা ফোকাস করব এবং বেসরকারি সংস্থাগুলো কি কি আছে বর্তমানে বাংলাদেশে প্রচলিত এবং তাদের হচ্ছে প্রতিষ্ঠাতা কারা, এই টপিকগুলো আমরা জানবো হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য 10ম অধ্যায় থেকে। পরবর্তীতে এই অধ্যায়ের সিকিউ এর জন্য আমাদের জানতে হবে হচ্ছে সরকারি বেসরকারি সংস্থার যে ধারণাটা আছে, অর্থাৎ সরকারি বেসরকারি সংস্থা কি, তাদের যে বৈশিষ্ট্য, তাদের যে কাজের পরিধি এবং তাদের যে পার্থক্য, এই জিনিসগুলো আমাদের জানতে হবে হচ্ছে আমাদের সিকিউ লেখার ক্ষেত্রে। পাশাপাশি তোমাদের জ্ঞানমূলক এবং তোমাদের অনুধাবনের জন্য এই অধ্যায় থেকে টপিকগুলো তো আছেই দেওয়া, যেগুলো পড়লে ইনশাআল্লাহ কমন না পড়ে যাবেই না। তো এতক্ষণ ধরে আমরা যে জিনিসগুলো দেখলাম এগুলো তো ছিল জাস্ট সাজেশন। তোমার কি মনে হয় এই প্রত্যেকটা জিনিস গুছিয়ে পড়ার মতো ক্যাপাবল অবস্থা বা পড়ার মতো টাইম তোমার হাতে আছে? আমরা জানি নাই। আর সেজন্য এডুকেশনের বর্তমান আয়োজন তোমাদের জন্য ফাইনাল রিভিশন এবং টেস্ট পেপার সলিউশন ব্যাচ, যেখানে তোমরা এই প্রত্যেকটা সাবজেক্টের বেসিক টু অ্যাডভান্স একদম প্রপার ধারণা পেয়ে যাবে এবং পাশাপাশি তোমরা কিন্তু তোমাদের যে টেস্ট পেপার রিলেটেড যেসব কনফিউশন থাকে বা টেস্ট পেপার রিলেটেড যেসব জটিলতা থাকে, বুঝতে অসুবিধা থাকে বা মনে হয় সমস্যা হচ্ছে, এই জায়গাগুলো ধরতে এক্স্যাক্ট কোন জায়গাটা আমার রিভাইজ দেওয়া দরকার, প্রত্যেকটা জায়গার টেনশন ফ্রি ভাবে তুমি আমাদের হাতে তুলে দিবে। কারণ এই টাইমগুলোতেই তোমাকে কিন্তু আমরা প্রপারলি রেডি করে দেবো তোমার এইচএসসি বোর্ড এক্সামের জন্য। আর পাশাপাশি এক্সাম ব্যাচে তো রেজিস্ট্রেশন করে নিয়েছে সবাই, তাই না? এক্সাম ব্যাচে রেজিস্ট্রেশন না করে কিন্তু আসলে বোকামি করছো যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করোনি, কারণ সম্পূর্ণ ফ্রিতে এই যে 248টারও বেশি পরীক্ষা দিতে পারছো এবং পাশাপাশি পেয়ে যাচ্ছ একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট, অর্থাৎ তোমার প্রত্যেকটা সাবজেক্ট বেস কিন্তু তুমি 20টা 14টা 15টা 22টা করে তুমি পরীক্ষা দিয়ে ফেলতে পারবা এবং নিজের যে প্রস্তুতি, এইচএসসি বোর্ড এক্সামের যে প্রস্তুতি, এটাকে সম্পূর্ণভাবে যাচাই করতে এবং ঝালাই করে তুলতে আজই রেজিস্ট্রেশন করে ফেলো এক্সাম ব্যাচে।